অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শ্রবণ করব একজন মননশীল চিন্তাবিদের দৃষ্টিভঙ্গি। সম্মানিত লেখক ও গবেষক জনাব ইফতেখার জামিলকে আমন্ত্রণ জানাচ্ছি সভ্যতা বিনির্মাণে ভাষার ভূমিকা বিষয়ে তার আলোচনার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের অনুষ্ঠানের সম্মানিত আয়োজকবৃন্দ, অতিথিবৃন্দ এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই যে অনুষ্ঠান, নারীদের অনুষ্ঠান, বাংলাদেশে আসলে ধর্মীয় চর্চায় এবং সর্বক্ষেত্রেই স্যার যেমন বলে গেলেন, নারীদের অংশগ্রহণ এখনও আসলে ব্যাপক না। গত বছর 24-এর বিপ্লব যখন ঘটল, জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান, তারপরে কোনো একটা অনুষ্ঠানে, আমি নাম বলছি না, একজন লিবারেল নারী তিনি আমাকে একটা অনুষ্ঠানে বলছিলেন যে সব ঠিক আছে, কিন্তু আমি ভয় পাচ্ছি যে হাসিনার আমলে নারীদের যে অগ্রগতি হয়েছিল সেটা তো বন্ধ হয়ে যাবে। তো আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে আমি বললাম যে এটা তো আসলে মানে লিবারালিজমের ক্রাইসিস, এটা ইসলাম অথবা মুসলমানের ক্রাইসিস না। কারণ কি? কারণ হচ্ছে যে আমি বললাম যে আপনি আপনার মা এবং নানি, দাদি, তাদের কথা যদি চিন্তা করেন, তার বয়স প্রায় 50 অথবা 60-এর কাছাকাছি। আমি বললাম যে আপনি কি মনে করেন যে আপনার বর্তমান নারীরা বেশি ক্ষমতাবান, অনেক বেশি তারা মানুষের কাছে রিচ করতে পারেন, নাকি আরও 50 বছর আগে কোড আনকোড ট্রেডিশনাল নারীরা আরও বেশি রিচ করতে পারতেন, আরও বেশি মানুষের কাছে তারা পৌঁছতে পারতেন? তো তিনি স্বীকার করলেন যে তার নানি দাদি যারা ছিলেন তাদের এজেন্সিটা আরও শক্তিশালী ছিল, গ্রামের মানুষদের কাছে, এলাকার মানুষদের কাছে তাদের অনেক বেশি উপস্থিতি ছিল। এলাকার মানুষরা নানান বিষয়ে পরামর্শের জন্য, নানান বিষয়ের জটিলতা সমাধানের জন্য তাদের দাদি নানির কাছে আসতো। তাই আমি বললাম তাহলে তো ক্রাইসিসটা আমাদের আগের পরিস্থিতি তো ভালো ছিল। দ্যাট মিন্স সামনে যদি হচ্ছে যে আমাদের যে বিকট যে সেকুলারিজম বাংলাদেশে উপস্থিত ছিল সেটা যদি নানানভাবে ডিক্রিজড হয়, তাহলে সেক্ষেত্রে তো আমাদের আনন্দিত হবার কথা যে আমরা 50 অথবা 70-80 বছর আগে নারীদের আমাদের সমাজে যে উপস্থিতি সেটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে তো আমাদের খুশি হবার কথা। এখন আমি এইখানে একটু জটিলতার কথা উল্লেখ করি। আমার গত 2 বছর আগে একটা কনফারেন্সে আমার একটা গবেষণা ছিল হচ্ছে যে বাংলাদেশে মহিলা মাদ্রাসা নিয়ে একটা গবেষণা। বাংলাদেশে মানে কওমি মহিলা মাদ্রাসা যেগুলো আর কি, সেমিনারিজ, রিলিজিয়াস সেমিনারিজ, সেগুলো নিয়ে আমার একটা গবেষণা ছিল। এবং বাংলাদেশে একটা বিষয়কর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে পুরুষ মাদ্রাসার তুলনায় মহিলা মাদ্রাসার সংখ্যা কিন্তু বেশি এবং ছাত্রী সংখ্যা কিন্তু বেশি, এবং সম্ভবত আগামী 10 বছরের মধ্যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যে বাংলাদেশে পুরুষ কোড আনকোড রিলিজিয়াস উলামার তুলনায় বা আলেমের তুলনায় নারী উলামাদের সংখ্যা বেশি হবে। কিন্তু আমি জানি যে হচ্ছে যে মানে আপনাদের এইখানে যারা উপস্থিত আছেন তাদের অনেকের চিন্তা চেতনার সাথে, অনেকের ভাবনার সাথে মহিলা মাদ্রাসায় যারা আছেন তাদের ভাবনার একটা অমিলের জায়গা থাকবে, এবং সেটা স্বাভাবিক। সোসাইটি তো নানান রকমের বৈচিত্র্য, নানান রকমের ব্যাখ্যাই থাকবে, এবং আমি এটাকে খুবই হেলদি মনে করি। কারণ সোসাইটিতে নির্দিষ্ট একটা গ্রুপ অথবা নির্দিষ্ট একটা ব্যাখ্যা দিয়ে আসলে সোসাইটির সব কিছু সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব না, সব পক্ষের কাছে আসলে পৌঁছা সম্ভব না। এবং আমি দেখি যে হচ্ছে যে ধরেন আমরা একবারে সিম্পল জায়গায় যদি যাই, যে মডার্নিটির মধ্যে ইসলামের আসলে মেইন ক্রাইসিসটা আসলে কী হইল, ইসলামী ব্যাখ্যার মেইন ক্রাইসিসটা কী হইল? মেইন ক্রাইসিসটা হইল যে সেকুলারিজম যেমন হচ্ছে যে একমৌখিক একটা বিষয়, একমুখী বিষয়, সে একটা ব্যাখ্যা সবার উপর চাপাই দিতে চায়। আমরা যারা ইসলামের ব্যাখ্যার, ইসলামী চর্চার সাথে জড়িত, ইসলামী পড়াশোনার সাথে জড়িত, তাদের মধ্যেও আসলে অনেক ক্ষেত্রে এই মডার্ন যে রোগ, যে আমার ব্যাখ্যাটাই একমাত্র ব্যাখ্যা, আমার ব্যাখ্যাটাই সবাইকে মানতে হবে, এই প্রবণতাগুলো আসলে আমাদের মধ্যেও সৃষ্টি হয়েছে, অল্প বিস্তর সবগুলো গ্রুপের মধ্যেই। কিন্তু আমাদের মধ্যেই তো ধরেন কথার কথা 4টা মাযহাব ছিল, এবং মানে ফিকহের ক্ষেত্রে যদি বলি 4টা মাযহাব না, কিন্তু মাযহাব কিন্তু আসলে অনেক বেশি, আরও অনেকগুলো ছিল, কিন্তু দিন শেষে 4টার মধ্যে আমরা এগুলো স্ট্রাকচারালভাবে 4টাকে পাই। এবং আমরা প্রত্যেকটাকে কিন্তু মনে করতাম প্রত্যেকটাই সঠিক। হয়তো এক একটা প্রেক্ষাপটে আমরা এক একটাকে গ্রহণ করব, এক একটা মতকে গ্রহণ করব। তাহলে আমরা যদি ট্রেডিশনের মধ্যে
একই সাথে একাধিক মতকে সঠিক মনে করতে পারি, তাহলে বর্তমানে আমরা কেন একই সাথে একাধিক মত অথবা একাধিক ব্যাখ্যাকে আমরা সঠিক মনে করব না? আচ্ছা, আজকের যে আলোচ্য বিষয়, প্রথমে স্বীকার করা ভালো যে আসলে আমি সাহিত্য বা ভাষা বিশেষজ্ঞ নই। আমার প্রধান আগ্রহের বিষয় হচ্ছে ধর্ম, তুলনামূলক ধর্মতত্ত্ব এবং রাজনৈতিক ধর্মতত্ত্ব। কাজে আমি আমার পড়াশোনার জায়গা থেকেই আলোচ্য বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করব। শুরুতে বাংলা ভাষার হিন্দু পণ্ডিত এবং ব্রিটিশদের যে হস্তক্ষেপ, সে হস্তক্ষেপ নিয়ে আসলে স্যারও আলোচনা করেছেন এবং আগের যে প্রাবন্ধিক এবং আগের যে আলোচক যারা ছিলেন তারাও কথা বলেছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এই হস্তক্ষেপটা আসলে স্বাভাবিক, মানে এই হস্তক্ষেপটাকে আমরা আসলে ষড়যন্ত্র হিসাবে দেখি, কিন্তু এই জাতীয় ষড়যন্ত্র আসলে সবাই করে। আমরা যদি হচ্ছে যে মুকাদ্দিমার মধ্যে প্রাবন্ধিক মুকাদ্দিমার আলোচনা বেশ ভালোভাবে এনেছেন, কিন্তু মুকাদ্দিমার একটা অংশে আমরা যদি হচ্ছে যে মুকাদ্দিমার যে বাংলা সংস্করণ, বাংলা অনুবাদ যেটা হয়েছে 2 খণ্ডে, এর মধ্যে প্রথম খণ্ডের সর্বশেষ পরিচ্ছেদ যেটা, সেটা হচ্ছে নগরবাসীর ভাষা। তা আমি যদি এই পরিচ্ছেদটা আপনার খেয়াল করেন, ইবনে খালদুনের যে নগরবাসীর ভাষা কেমন হয় এবং সভ্যতার সাথে অথবা নগরের সাথে, নাগরিকতার সাথে ভাষার ডাইনামিক্সটা কেমন, সেখানে আমরা দেখব যে হচ্ছে যে ক্ষমতার সাথে, পাওয়ার রিলেশনসের সাথে ভাষা জরুরিভাবে জড়িত। ভাষাকে ক্ষমতা অবশ্যই প্রভাবিত করবে। তো যদি তাই হয়, তাহলে ব্রিটিশরা যদি আমাদের অঞ্চলটা দখল করে এবং সেখানে হিন্দু পণ্ডিতদের একটা হস্তক্ষেপ থাকে অথবা তাদের একটা সম্পৃক্ততা থাকে, তাহলে তারা এই ভাষার মধ্যে হস্তক্ষেপ করবে। এটা তো খুব স্বাভাবিক বিষয়। কাজে আমরা এই ষড়যন্ত্রটা থেকে, অবশ্যই এটা আমাদের জন্য ক্ষতিকর এবং এটাকে আমরা অবশ্যই খারাপ বলবো, এটা অবশ্যই মোটেই ভালো নয়। এবং মুসলমানরা আসলে ভারতবর্ষের ভাষা কোশ্চেনটাকে কীভাবে ডিল করছে সেটা নিয়েও আমরা পরবর্তীতে একটু আলোকপাত করার চেষ্টা করব। কিন্তু আমার কাছে মনে হয় যে এই ষড়যন্ত্রের বিষয়টা মেনে নিয়ে আসলে আমাদের আগানোটা ভালো, এবং আমি মনে করি বর্তমানে এসে এইটা আমাদের জন্য, অর্থাৎ হিন্দুরা অথবা ব্রিটিশরা যে ষড়যন্ত্রটা করেছে, এইটা আজকে আমাদের জন্য একটা ব্লেসিংয়ের মতো। কেন এটা আজকে আমাদের জন্য ব্লেসিংয়ের মতো? কারণ আপনি যদি হচ্ছে যে কলকাতার সাহিত্যে পড়েন, কলকাতার সাহিত্যে অথবা কলকাতার ভাষায় মুসলমানি উপাদান অনেক কম, কিন্তু আমাদের যে বাংলা ভাষা, ঢাকা কেন্দ্রিক যে বাংলা ভাষা, সেখানে আমরা দেখব যে হচ্ছে আমাদের হিন্দুদের উপাদানও আছে এবং মুসলমান উপাদানও আছে। এখন আমরা যদি আমাদের ভাষাটাকে গড়ে তুলতে পারি, তাহলে হিন্দু বা অন্যান্য সাংস্কৃতিক যে উপাদান, সেগুলো তো আমরা কাজে লাগাইতে পারবো। সুতরাং আমি মনে করি, যদিও প্রাথমিকভাবে সেটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল অথবা আমাদের ক্ষতির কারণ ছিল, কিন্তু আমরা বাংলা ভাষাটাকে যদি আমরা নিজেদের মতো চর্চা করতে পারি, তাহলে এটা আমি ব্লেসিং মনে করি। এবং এটা আমার কথা না, আবুল হাসান নদী রহমতুল্লাহি আলাই তার মুসলমানস ইন ইন্ডিয়া, এই বইটা আল মুসলিমুনা ফিল হিন্দ আরবিতে, সেই বইয়ে তিনি এটা বলছেন যে ভারতীয় মুসলমানরা বিভিন্ন ক্ষেত্রে হিন্দুদের থেকে উপকৃত হয়েছেন এবং এটা ক্ষতির কিছু নাই। অন্য ধর্মের মধ্যে যদি কোনো ভালো উপাদান থাকে, তাহলে সেটা গ্রহণ করতে তো মানে অসুবিধার কথা না। কিন্তু সেইখানে স্যার যেটা বলে গেলেন যে ভাষা নিছক মাধ্যম না, ভাষার একটা নিজস্ব একটা অস্তিত্ব আছে, তার একটা নিজস্ব মতাদর্শের বিষয় আছে। কাজেই এই বিষয়টা আই থিঙ্ক হচ্ছে যে একটু মাথায় রাখা ভালো। এখন ধর্মগ্রন্থের সাথে ভাষার যে সম্পর্কের বিষয়টা, সেটা আসলে একটা তাৎপর্যপূর্ণ বিষয়। যদি ইসলামের কথাই বলি, তাহলে আরব সভ্যতা এবং সাহিত্যে কোরআনের প্রভাবের বিষয়টা খুবই স্পষ্ট। আরবরা ছিলেন কবিতা পাগল জাতি এবং সাহিত্য পাগল জাতি। এখন আরব কবিরা কিভাবে কোরআনকে এবং নতুন কালামের বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, সেটি আসলে খুবই একটা ইন্টারেস্টিং আলোচনা। আরব কবিদের 10-12 জনের আপনার হচ্ছে প্রমিনেন্ট কবি, তারা হচ্ছে খুবই ইন্টারেস্টিং আপনার তারা রেসপন্স করেছিলেন। সবার কথা আসলে উল্লেখ করা সম্ভব না, আমি শুধু একজনের কথা উল্লেখ করব। দেখেন, কোরআন নাজিলের সাথে সাথে আরব কবিতার মধ্যে একটা বড় রকমের ছন্দপতন ঘটে। প্রায় প্রত্যেক বড় কবি অস্তিত্বের সংকটে পড়ে যান। কোরআনের সাথে কবিদের কোনো অর্থনৈতিক বিরোধ ছিল না, রাজনৈতিক বিরোধগুলো আসলে ততটা প্রাসঙ্গিক ছিল না, কিন্তু কোরআন আসলে একটা নতুন ভাষা, নতুন বয়ান এবং নতুন অ্যাস্থেটিক্সের জন্ম দেয়। তৎকালীন কবিদের পক্ষে সেই ভাষা, সেই বয়ান, সেই অ্যাস্থেটিক্সকে হজম করা আসলে কোনোভাবেই সম্ভব ছিল না। এই কবিদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি লাবিদ বিন রবিয়া। তিনি অত্যন্ত বড় কবি ছিলেন এবং মুআল্লাকার অন্যতম প্রধান কবি। তিনি ইসলাম গ্রহণ করেন, তবে ইসলাম গ্রহণ করার পরে তিনি আর কবিতায় লেখেন নাই। লাবিদ তিনি পুরাতন যে জীবন
জগৎ এবং সংস্কৃতিতে অভ্যস্ত ছিলেন, সেগুলোই ছিল তার কবিতার প্রধান মুখ্য উপাদান এবং প্রধান আলোচ্য বিষয়। তো লাবিদের মতে তিনি আসলে নতুন যে ভাষা কোরআন নিয়ে এসেছিল, নতুন যে রুচি, নতুন যে বয়ান এবং নতুন যে কল্পনা কাঠামো, তিনি ভাবছিলেন যে আসলে এই নতুন কল্পনা কাঠামোর মধ্যে আমার পক্ষে কবিতা লেখা সম্ভব না। লাবিদ বলেন যে আমি কোরআনের পর আর কোনো সাহিত্য রচনা করার প্রয়োজন বা প্রাসঙ্গিকতা দেখি না। অর্থাৎ কার্যত নতুন যখন কোনো ভাষার জন্ম নেয়, তখন পুরাতন ভাষায়, পুরাতন বয়ানে, পুরাতন কল্পনায় মহৎ সাহিত্য রচনা করা আসলে সম্ভব হয় না। এখন ভাষা ঠিক কিভাবে সভ্যতা গঠনে ভূমিকা রাখে, অবশ্যই এখানে বলে রাখা ভালো যে ভাষা যেমন সভ্যতা গঠনে সভ্যতাকে প্রভাবিত করে, একইভাবে সভ্যতাও আসলে ভাষাকে প্রভাবিত করে। এটা আসলে দুই দিক থেকেই আসলে সম্পর্কটা হয়। এ বিষয়ে হার্ভার্ডের অধ্যাপক মার্টিন পকনারের একটা চমৎকার বই আছে, 2017-18 সালে প্রকাশিত। বইটার নাম হচ্ছে দ্য রিটেন ওয়ার্ল্ড। তো মার্টিনের মতে নতুন ভাষা অনেক ক্ষেত্রে একটা স্ক্রিপ্ট হিসাবে কাজ করে। অর্থাৎ নতুন একটা ভাষার যখন জন্ম নেয়, তখন সেটা একটা স্ক্রিপ্টের মতো কাজ করে। কিভাবে? যে ধরেন কথার কথা, একটা স্ক্রিপ্ট থেকে কি হয়, হয়তো ছবি বানানো যায়, অথবা অনেক নানান রকম উপাদান এখান থেকে নেওয়া যায়। তো একইভাবে নতুন ভাষার যখন জন্ম হয়, তখন পাঠক সেটাকে একটা স্ক্রিপ্ট হিসাবে গ্রহণ করেন, এবং পাঠকরা, স্পেশালি প্রভাবশালী পাঠকরা, তারা হচ্ছে, কারণ কি এখন বর্তমানে হচ্ছে সবাই বই পড়তে পারে, কিন্তু আগে আপনি যদি 200-300 বছর আগের কথা চিন্তা করেন, তাইলে সাধারণত হচ্ছে যে শুধুমাত্র এলিট শ্রেণীর বই পড়তো। সো এলিট শ্রেণী যখন নতুন একটা ভাষা তার কাছে পুঁছতো, তখন পরবর্তীতে সে যখন একটা সামরিক অভিযান চালাইতো, অথবা নতুন দেশ দখল করত, অথবা শাসন কার্য চালাইতো, বিচার কাজ করত, তারা আসলে সেই যে নতুন ভাষার যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টটা তারা আসলে বাস্তবায়ন করার চেষ্টা করতো। যেমন হোমারের কথা আপনারা জানেন। হোমার যখন হচ্ছে যে আলেকজান্ডার যখন হচ্ছে যে পরবর্তীতে তিনি এশিয়া তিনি আক্রমণে বের হন, তখন হোমারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সো পাশাপাশি স্ক্রিপ্টকে কেন্দ্র করে, অর্থাৎ ভাষা একটা স্ক্রিপ্ট হিসাবে কাজ করে, এবং সেই স্ক্রিপ্টকে কেন্দ্র করে একটা আসলে লিটারারি ইনফ্রাস্ট্রাকচার আসলে গড়ে ওঠে, এবং পুরো শিক্ষিত জনগোষ্ঠী সেই লিটারারি ইনফ্রাস্ট্রাকচারে এমবেডেড অথবা অন্তস্থ হয়ে যায়। অর্থাৎ ধরেন ভাষা একটা স্ক্রিপ্ট হিসাবে কাজ করে, এবং সবাই সেই স্ক্রিপ্টটাকে গ্রহণ করে। তো এই পুরো জনগোষ্ঠী যখন এই ভাষার মধ্যে, এই ভাষা ব্যবস্থার মধ্যে, এই নতুন বয়ানের মধ্যে ঢুকে যায়, তখন কারো পক্ষে আসলে এর বাইরে গিয়ে কল্পনা করা, ভাবা আসলে সম্ভব হয় না। তাদের জন্য এটা অসম্ভব হয়ে যায়। এখন মার্টিনের বক্তব্য এখানে শেষ। অর্থাৎ মার্টিন বলতেছেন যে ভাষা স্ক্রিপ্ট হিসাবে কাজ করে, এবং একই সাথে হচ্ছে লিটারারি ইনফ্রাস্ট্রাকচার হিসাবে কাজ করে। অর্থাৎ আপনি সভ্যতা যে গড়বেন, আপনার তো একটা পরিকল্পনা রাখবে, রাইট? সো পরিকল্পনাটা কে দেয়? ভাষা দেয়। এবং একই সাথে হচ্ছে যে একটা লিটারারি ইনফ্রাস্ট্রাকচার, একটা ধরেন কথার কথা, একটা বিশ্ববিদ্যালয়ে যেরকম ভবন থাকে, একই সাথে তার একটা চিন্তা থাকে, তার একটা হচ্ছে যে ভাষাগত একটা জগৎ থাকে, তার একটা সাংস্কৃতিক কল্পনা থাকে। ভাষা এটাকে আসলে নির্মাণ করে। এটাকেই মার্টিন বলছেন হচ্ছে লিটারারি ইনফ্রাস্ট্রাকচার। এখন মার্টিনের বক্তব্যের আলোকে ইমানুয়েল কান্টের যে এনলাইটেনমেন্টের যে সংজ্ঞা, সেটাকে আসলে ক্রিটিক করা যায়। কান্টের মতে আসলে এনলাইটেনমেন্টটা কী, বা আধুনিকতা বা মডার্নিটিটা ঠিক কী? তার মতে হচ্ছে যে বরাত ছাড়া, কারো দোহাই না দিয়ে চিন্তা করতে পারা, এটাই হচ্ছে যে আধুনিকতা, অথবা আলোকায়ন, অথবা চেরাগায়ন, যেটাই আমরা বলি আর কি। তো এখন এইটা আজম স্যার সামনে থাকলে ভালো হতো। আজম স্যার সহ অনেকেই আসলে এই আপনার কান্টের এই বক্তব্যটাকে তারা উদ্ধৃত করেন। কিন্তু আমার কাছে মনে হয় যে কান্টের এই বক্তব্যটা ডিপলি প্রবলেমেটিক। কারণ আপনি যদি এখন একটা লিটারারি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ঢুকে যান, একটা স্ক্রিপ্টের জগতে, একটা নতুন ভাষার জগতে ঢুকে যান, তখন আপনি বরাত দেন অথবা না দেন, আপনার কল্পনাতে আসলে সেগুলোই আসলে বাস করে। তার মানে হচ্ছে আপনি বাস্তবে বরাত দিচ্ছেন কি দিচ্ছেন না, আপনি কোরআন হাদিসের আয়াত উল্লেখ করতেছেন কি করতেছেন না, আপনি যদি কোরআনের জগতে বসবাস করেন, তাহলে কোরআনের বাইরে গিয়ে, হাদিসের বাইরে গিয়ে আপনার আসলে কথা বলা আসলে সম্ভব না। কাজেই আমরা যে হচ্ছে যে ধর্মীয় বনাম হচ্ছে লিবারেলের তর্কটা করি, ধর্ম বনাম হচ্ছে সেকুলারের তর্কটা করি, এটা আসলে অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। কারণ সেকুলারিজমের মেইন একটা অনুমান হচ্ছে কি, যে সে নিরপেক্ষ, তার কোনো ভ্যালু অবস্থান নাই, তার কোনো ওয়ার্ল্ড ভিউ নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো অবস্থান কি আসলে ওয়ার্ল্ড ভিউ মুক্ত হইতে পারে? কোনো অবস্থান কি আসলে ভ্যালুজ মুক্ত হইতে পারে? হতে পারে না। তো যদি প্রতিটা অবস্থানের মধ্যে ভ্যালুজ থাকে, যদি প্রতিটা অবস্থানের মধ্যে, প্রতিটা মতামতের মধ্যে যদি ওয়ার্ল্ড ভিউ থাকে, তাহলে তার মধ্যেও তো একটা বরাত আছে।
তার মধ্যেও তো হচ্ছে যে একটা অবস্থান অথবা ফিলোসফি আছে। তাহলে রিলিজিয়ান বনাম সেকুলারিজমের যে বাইনারিগুলো ক্রিয়েট করা হয় সেটা আসলে কতটুকু সঠিক, সেটা আসলে একটা জটিল প্রশ্ন। আমি শেষ করব। ইটন, এখন দেখেন, ভারতবর্ষে আমরা সমালোচনা করতেছি ব্রিটিশদের এবং হিন্দুদের সমালোচনা করতেছি যে তারা বাংলা ভাষায় যেভাবে হস্তক্ষেপ করেছে সেটা আসলে খুব ন্যাচারাল ছিল না। এই জন্যই কিন্তু ব্রিটিশরা বাংলাদেশে টিকতে পারে নাই। দেখেন, আমরা মুসলমানরাও কিন্তু আসছি অথবা আমরা মুসলমান হইছি বাংলাদেশে, যখন আরবরা আসছে অথবা মধ্য এশিয়ান লোকজন যখন আসছেন, আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে অথবা বিদেশ থেকে তারা আসছেন, কিন্তু আমরা কিন্তু এই দেশ ছাইরা যাই নাই। এটাই আমাদের দেশ এবং একমাত্র দেশ। কিন্তু ব্রিটিশদের কিন্তু এই দেশ ছেড়ে যেতে হয়েছে। এবং আমরা মনে করি আগামী দিনে, হিন্দুদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, হিন্দুরা আমাদের ভাই, কিন্তু আগামী দিনে বাংলাদেশের বাংলা ভাষার নেতৃত্ব দিবে হচ্ছে ঢাকা। এবং আপনারা যদি হচ্ছে গত 4-5 দিনের যে বিতর্ক, সেই ভারতের যে বিতর্ক চলতেছে যে বাংলাকে বলা হচ্ছে যে বাংলাদেশি ভাষা এবং বাংলার জন্য তারা অনুবাদক খুঁজতেছেন দিল্লি পুলিশ, সেই তর্কটা তো আপনারা ফলো করতেছেন। এবং এইটা আগামী 20-30 বছরের মধ্যে এটা আরও স্পষ্ট হয়ে যাবে। আমি পার্সোনালি হচ্ছে যে খুব মনোযোগ দিয়ে উপন্যাস পড়ি, কবিতা পড়ি। আপনারা যদি হচ্ছে রিসেন্ট 20-30 বছরের আপনার কলকাতার উপন্যাসগুলো দেখেন, সেখানেও পরিবর্তনগুলো লক্ষ্য করবেন। এবং আরও খুবই স্পষ্টভাবে বলি, আমরা তো হচ্ছে নীলক্ষেত কালচারের সাথে ওই আপনার হচ্ছে মানে কপি বইয়ের সাথে পরিচিত। এখন দেখবেন যে গত 10-15 বছরে কলকাতার যারা লেখক, উপন্যাসিক, তাদের বই কিন্তু নীলক্ষেতে নাই। একটু খেয়াল করলে দেখবেন। তার মানে কি, আমাদের সামনে কিন্তু হচ্ছে যে পরিবর্তনগুলো স্পষ্ট হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আমরা যেভাবে হিস্ট্রিক্যালি, ইটনের কথাটা আমি বলছিলাম, গত 800-900 বছরের হিস্ট্রি যদি বলি, তাহলে 3টা বড় সভ্যতা, 3টা বড় সিভিলাইজেশন বাংলা ভাষার সাথে ইন্টারাক্ট করার ট্রাই করছে। এবং আমি বিশ্বাস করি আমাদের মুসলমানদের বৃহত্তর সেন্সে, ইসলামিকেট যেটাকে বলে আর কি, যদি হচ্ছে যে সেকুলারিজম এবং ইসলামিজমের তর্ক থেকে বের হতে চাই, তাহলে সেখান থেকে যদি দেখি, তাহলে আমরা যেভাবে ল্যাঙ্গুয়েজকে ডিল করছি ততটা শক্তিশালীভাবে আর কেউই ল্যাঙ্গুয়েজকে ডিল করতে পারে না। এটার প্রমাণ হচ্ছে যে ব্রিটিশদের বাংলাদেশ ছেড়ে যেতে হয়েছে এবং বৃহত্তর হিন্দু সিভিলাইজেশনের নিয়ন্ত্রণ বাংলা ভাষার থেকে ক্রমশ তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এখন তাহলে মুসলমানরা আসলে কিভাবে ডিল করছে? ইটনের একটা আপনার ইটনের নাম জানেন, রিচার্ড ইটন, তার একটা গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ আছে। প্রবন্ধটার নাম হচ্ছে ইন্দো মুসলিম ট্র্যাডিশনস, 1200 শতক থেকে 1750 পর্যন্ত, টুয়ার্ডস আ ফ্রেমওয়ার্ক অফ স্টাডি। সো এই যে প্রবন্ধটা, আমি আসলে 2-3 বছর আগে প্রবন্ধটা পড়েছিলাম। আজকে আসার আগে আমি চেষ্টা করছিলাম ডাউনলোড করার জন্য, তবে আর ডাউনলোড করতে পারি নাই, স্মৃতি থেকেই বলি। তো ইটন বলতেছেন যে মুসলমানরা আরবি ভাষার অনুবাদ, খুব বেশি বই অনুবাদ করে নাই বাংলা ভাষায়। অর্থাৎ ব্রিটিশদের আগ পর্যন্ত মুসলমানরা সরাসরি আরবি বই, ইনফ্যাক্ট কোরআনও তারা অনুবাদ করে নাই। কিন্তু এইটার মানে কি, মুসলমানরা তাদের নিজস্ব ওয়ার্ল্ড ভিউ, তাদের নিজস্ব চিন্তা, তাদের নিজস্ব ভ্যালুস বাংলা ভাষায় তারা প্রভাবিত করার চেষ্টা করেননি? অবশ্যই চেষ্টা করছেন। মুসলমানই অনেক শব্দ, অনেক আপনার ভ্যালুস, এই শব্দগুলো আমরা দেখব যে ব্রিটিশ শাসনের আগে, যেমন আদব কথার কথা, এবং প্রাবন্ধিক এবং আগের যে বক্তা তিনি আখলাকের কথা বলতেছিলেন এবং রুহের কথা বলতেছিলেন, এই প্রতিটা শব্দই কিন্তু হচ্ছে একটা ওয়ার্ল্ড ভিউ। এবং এই শব্দগুলোই আসলে ইসলাম। এবং স্যার যেভাবে বলতেছিলেন যে আমরা ভাষার মধ্যে বসবাস করি, মুসলমানরা আসলে বাংলা ভাষাকে কিভাবে ডিল করছে, তারা বাংলা ভাষাকে আরবিকরণ করতে চায় নাই, বরং ন্যাচারাল ওয়েতে দৈনন্দিন যে তার মুসলমানদের যে জীবনযাপন, সেই জীবনযাপনের যে ভাষা, সেই ভাষাটাই তারা বাংলা ভাষার মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছেন। এবং তিনি দেখিয়েছেন যে বাংলা ভাষার ব্রিটিশদের আগমনের আগে বাংলা ভাষার একটা বড় অংশ ছিল হচ্ছে আরবি শব্দ, অথবা ফার্সি, এবং হচ্ছে যে উর্দু তো অনেক পরে এসেছে, ফার্সি অথবা অন্যান্য মধ্য এশিয়ান শব্দ। এই শব্দগুলো কিন্তু নিছক শব্দ না, এই শব্দগুলো হচ্ছে ওয়ার্ল্ড ভিউজ। এই শব্দগুলো হচ্ছে মুসলমানদের হিস্ট্রি, এই শব্দগুলো হচ্ছে মুসলমানদের ফিলোসফি। দ্যাট মিনস হচ্ছে এই যে ন্যাচারাল প্রসেসের মাধ্যমে ভাষাকে ডিল করা, বড় রকম ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা না করা, এই মডেলটাই আসলে সফল হয়েছে। এবং আমরা যে বাংলাদেশে আসি এখনো পর্যন্ত,
এবং নানান রকম নির্যাতনের পরেও, নানান রকম ইসলাম ফোবিয়া সত্ত্বেও, নানান রকম, এবং মানে মাঝে মাঝে নিজেদেরকে নিয়ে একটু গর্বিত বোধ করবেন, কারণ আমাদের 1300-1400 কিলোমিটারের মধ্যে কিন্তু অন্য কোনো বড় মুসলিম কান্ট্রি নাই। এবং আমরা একটা যত যাই হোক মানে অনেক বিভক্তি, অনেক নানান রকম সমস্যা সত্ত্বেও আমরা কিন্তু 24-এর মতো একটা ঘটনা আমরা ঘটাইতে পারছি। এটা কিন্তু অন্য অনেক স্বৈরাচারী রাষ্ট্রে একটা স্বপ্নের মতো ব্যাপার। এবং এর পিছনে একটা বড় কারণ আমি মনে করি যে আমরা ভাষাকে বিকৃতি করার চেষ্টা করি নাই। আমরা ভাষাকে একটা ন্যাচারাল প্রসেসের মাধ্যমে ডিল করার চেষ্টা করেছি, এবং এই মডেলটা সফল হয়েছে। এই জন্যই আমরা এই দেশে আছি। এবং এই মডেলটাকে যদি আমরা ধরে রাখতে পারি, যে ন্যাচারাল আমাদের দৈনন্দিন জীবনের যে ভাষা, দৈনন্দিন জীবনে আমরা যেটাকে বিশ্বাস করি, যেই শব্দটা ব্যবহার করি, কারণ শুধু ইংরেজি একটা শব্দ বাংলাতে ঢোকাই দিলাম, শুধু হচ্ছে যে আপনারা মাঝে দেখছেন যে আমাদের কিছু সালাফি ভাই তারা জোর করে মাঝে কিছু আরবি শব্দ ঢোকানো শুরু করার চেষ্টা করলেন, এবং সৌম এবং ইত্যাদি ইত্যাদি। তো এইটা আসলে এইভাবে কাজ করে না। ভাষা একটা ন্যাচারাল ব্যাপার। আমরা যদি এই মডেলিংটা ধরে রাখতে পারি, এবং তাহলে আমি মনে করি যে একটা ব্যাটার একটা সিভিলাইজেশন আমরা কল্পনা করতে পারবো। এবং এই ব্যাটার সিভিলাইজেশনটা শুধুমাত্র কিন্তু আমাদের জন্য না, মুসলমানদের জন্য না। স্যারও এই বিষয়ে একটা নোক্তা দিয়েছেন, এই নোক্তা দিয়ে আমি শেষ করি। আমার একটা আফসোস আছে, গত 50 অথবা 70 বছরে আমাদের বাঙালি মুসলমানের হিস্ট্রির কথা যদি বলি, তাহলে আমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যে বাঙালি হিন্দুরা, আমাদের প্রতিবেশী যারা ছিলেন, হয়তো আমাদের গ্রামে ছিলেন, আমাদের পাশের গ্রামে ছিলেন, অনেকে পাশের বাড়িতেও ছিলেন হয়তো, তাদের একটা অংশ কিন্তু ভারতে চলে গেছেন। তারা ষড়যন্ত্রের কারণে গেছেন, কার কারণে গেছেন, কার কি অপরাধ, আমরা তো অবশ্যই, তারা যেই সময়টা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের একটা অংশ, বড় অংশ ভারতে চলে গেছেন, আমাদের কারোই তখন জন্ম হয়নি। তো কিন্তু তারপরেও আমি মনে করি যে হচ্ছে যে এইটা বাঙালি মুসলমান হিসাবে আমাদের একটা হচ্ছে ব্যর্থতার জায়গা, যে আমরা হিন্দুদেরকে, আমাদের প্রতিবেশী যারা ছিল, তারা কেন আমাদেরকে ছেড়ে ভারতটাকে বেশি সেফ মনে করলো, কেন তারা হচ্ছে অন্যদের অপপ্রচারের শিকার হইল, এইটা আসলে আমাদের মাঝে মাঝে ভাবতে হবে। এবং আমরা যেই সিভিলাইজেশন অথবা যেই ভাষার কথা কল্পনা করব, সেই ভাষা, এবং যেহেতু আজকে ভাষার কথা আসলো এবং হচ্ছে যে সভ্যতার কথা আসলো, সেখানে অবশ্যই হিন্দুদের জন্য, এবং আপনাদেরকে আরেকটা আমি পরিসংখ্যানের কথা বলি, যে বাংলাদেশে আমরা শতকরা 92% মুসলমানের কথা বলি, কিন্তু পিউ রিসার্চ সেন্টার তাদের যে 2013 সালের পরিসংখ্যান, সেখানে উঠে এসেছে যে মুসলমানদের 85% মানুষ তারা রাষ্ট্রীয় পর্যায়ে এবং পাবলিক স্পেসে ইসলামের উপস্থিতি দেখতে চায়, বাকি 15% অথবা 12% কিন্তু দেখতে চায় না। তাহলে এইটাও আমাদের মাথায় রাখতে হবে যে 8% অমুসলিম এবং 10% অথবা 12 অথবা 15% সেকুলার, যারা পাবলিক স্পেসে তারা ইসলামের উপস্থিতি দেখতে চায় না। এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং তাদেরও যাতে আমরা যে ভাষার কথা কল্পনা করব, সেই কল্পনাতে যাতে তাদেরও একটা উপস্থিতি থাকে। দেখেন, বাংলা ভাষা ব্রিটিশদের আসার আগে মুসলিম শাসক যারা ছিলেন, তারা কিন্তু হচ্ছে হিন্দু সাহিত্যেরও পৃষ্ঠপোষকতা করেছেন, এবং এটা কোনোভাবেই ক্ষতিকর হয় নাই, ক্ষতির কারণ হয় নাই। কারণ আপনি যখন অন্য কাউকে স্পেস দিতে পারবেন, আসলে যে দুর্বল সে অন্য কাউকে স্পেস দেয় না, স্পেস সেই দেয় যার আসলে ক্ষমতা আছে। কাজেই আমরা যদি হচ্ছে যে আগামী একটা উন্নত একটা সভ্যতা এবং একটা হচ্ছে যে শক্তিশালী ভাষার কথা কল্পনা করি, তাহলে সেই ভাষা অবশ্যই বহুমুখী হতে হবে, এবং সবার জন্য স্পেস, সবার জন্য আসলে ক্রিয়েট করতে হবে। থ্যাংক ইউ।